আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? প্রথমে কোনো কোম্পানিকে স্টক মার্কেটে আসতে গেলে তাকে প্রথমে প্রাইভেট লিমিটেড থেকে তাকে লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে হয়। তো লিমিটেড কোম্পানিতে কনভার্ট হওয়ার পরে কোম্পানি প্রথম যে কর্পোরেট অ্যাকশনটা নিতে হয় সেটা হলো আইপিও। আইপিও আইপিওর ফুল ফর্ম জানেন কি? আইপিও ইনিশিয়াল ইনিশিয়াল পাবলিক পাবলিক অফারিং। অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ বাংলায় যাকে বলছি প্রাথমিকভাবে, অর্থাৎ শুরু সর্বজনীন করা, অর্থাৎ পাবলিকের কাছে অফার করা সর্বজনীন করার জন্য, ব্যক্তিগত মালিকানা থেকে সর্বজনীন করার জন্য। এই আইপিও, কোনো কোম্পানি আইপিও ছাড়ার আগে সেই কোম্পানির টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটিস মাইনাস করলে ব্যালেন্স শিট পাওয়া যায়, তাই তো? ধরুন কোনো কোম্পানি আইপিও ছেড়ে মার্কেটে আসতে চাইছে, সেই কোম্পানির একশো নয়, আমি এটাকে 1 কোটি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনাদের কাছে সুবিধা হবে। ধরুন 1 crore ব্যালেন্স কিংবা পেড আপ ক্যাপিটাল আছে, ঠিক আছে? তো 1 কোটি যদি ব্যালেন্স হয় তাহলে 1 কোটি টাকাকে কত ভাগে ভাগ করা যেতে পারে? 1 কোটি ভাবে। 1 কোটি ভাগে ভাগ করা যেতে পারে। তো যদি 1 কোটি টাকাকে 1 কোটিতে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের ভ্যালু কত হচ্ছে? 1 টাকা। 1 টাকা। এটাকে আমরা যদি প্রত্যেকটা ভাগের ভ্যালু 2 টাকা রাখি তাহলে কতগুলো শেয়ারে কনভার্ট হবে? এটা 50 লাখ। যদি একটা শেয়ারের দাম যদি আমরা 5 টাকা রাখি তাহলে কত ভাগে ভাগ করব? 20 লাখ। 20 লাখ। 20 লাখ শেয়ারে আমি এটাকে ভাগ করতে পারি। যদি আমি প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা রাখি তাহলে 10 লাখ। 10 লাখ। তো ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের শেয়ারের ভ্যালু 10 টাকা রাখার চেষ্টা করে, কারণ 10 টাকা রাখলে সেই কোম্পানির অনেক কিছু হিসাব করতে সুবিধা হয়। তো প্রথমে যে কোম্পানির টোটাল অ্যাসেটটাকে যত ভাগে ভাগ করছে, আমি আপনাদেরকে একটা কেকের উদাহরণ দিয়ে ওই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা। তো যত ভাগে ভাগ করছে ততগুলো শেয়ার তৈরি হচ্ছে। তো যদি 1 কোটি ভাগে ভাগ করে তাহলে প্রত্যেক শেয়ারের দাম হচ্ছে 1 টাকা, অর্থাৎ ভ্যালু কম হচ্ছে তুলনামূলকভাবে, তাই তো? যদি 50 লাখে কনভার্ট করে, 50 লাখে ভাগ করে, তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 2 টাকা। যদি 20 লাখে ভাগ করে তাহলে 5 টাকা, আর যদি 10 লাখে ভাগ করে 1 কোটি টাকাকে তাহলে সেটা হচ্ছে 10 লাখ টাকা। সরি, 10 লাখ শেয়ার। তো প্রত্যেকটা কোম্পানির প্রথমে যতগুলো শেয়ার ক্রিয়েট করবে আর এই যে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু যা রাখবে, এই দুটো কিন্তু অপরিবর্তিত। যদি 1 কোটি টাকা ব্যালেন্স শিট হয় কোম্পানি শুরুতে, 10 লাখ শেয়ার হয়, আর যদি প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা হয়, তাহলে এই দুটো ডিজিট কিন্তু, মানে এই দুটো অ্যামাউন্ট কিন্তু ফিক্সড থাকবে, এটা চেঞ্জ হবে না। এই যে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু কোম্পানি যখন ডিসাইড করছে, এই ভ্যালুটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু। কি বলা হচ্ছে?
বেশ ভালো স্যার, বেশ ভালো। কোম্পানির ফেস ভ্যালু আর হলো কোম্পানির কোয়ান্টিটি অফ শেয়ার, এটা পরিবর্তন হবে না। যদি ফেস ভ্যালু কমে যায় তাহলে কোম্পানির শেয়ারের অ্যামাউন্ট বেড়ে যাবে, আর যদি ফেস ভ্যালু মানে বেড়ে যায় তাহলে কোম্পানির শেয়ারের অ্যামাউন্ট কমে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এবার কোম্পানি এই যে ফেস ভ্যালু কোম্পানি যখন আইপিও ছাড়বে এর সাথে কিছু প্রিমিয়াম যোগ করবে। প্রিমিয়াম মানে কিছু টাকা বাড়তি সাধারণ মানুষের থেকে নেবে। নেওয়ার পরে আইপিও প্রাইস দেওয়া হবে যে এই টাকায় আইপিও বিক্রি হবে। পুরো বিগত দিনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা ভিডিও দেখবেন। আমি শুধু একবার রানিং করার জন্য একবার পিছন দিক থেকে শুরু করছি। এই আইপিও প্রাইস যখন কোম্পানি লিস্টেড হয়ে যাবে, কোম্পানি লিস্টেড হয়ে যাওয়ার পরে যে টাকায় কোম্পানির শেয়ার মার্কেটে বিক্রি হবে সেটা হলো কোম্পানির মার্কেট প্রাইস কিংবা মার্কেট ভ্যালু কিংবা মার্কেট প্রাইস কি বলুন তো? যে টাকায় কোনো কোম্পানির শেয়ার বিক্রি হয় স্যার। বিক্রি হচ্ছে এই মুহূর্তে মার্কেট আওয়ারে বিক্রি হচ্ছে যে টাকায়, সেটা হলো কোম্পানির মার্কেট প্রাইস Market কিংবা value। মার্কেট ভ্যালু। তো হ্যালো মার্কেট, স্যার। হ্যাঁ স্যার, আমি এখন জয়েন করলাম, এগুলো কি নোট ডাউন করবো মানে? না, কিছু নোট ডাউন করতে হবে না, ভিডিও পেয়ে যাবেন এবং এর আপনারা ইয়েও পেয়ে যাবেন, এর আপনারা পিডিএফ ফাইলও পাবেন। ঠিক আছে? তো এটা হ্যাঁ হলো স্যার। কোম্পানির মার্কেট প্রাইস, অর্থাৎ যে প্রাইসে এই মুহূর্তে কোনো শেয়ার কেনা বেচা হচ্ছে সেটা হলো কোম্পানির মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইস কখন পরিবর্তন হয়? প্রত্যেক সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে পরিবর্তন হয় যখন কোনো কোম্পানির শেয়ার হোল্ডাররা সেই কোম্পানির শেয়ার বিক্রি করে দিচ্ছে কিংবা নতুন শেয়ার হোল্ডাররা এসে সেই কোম্পানির শেয়ার কিনছে, তখনই কিন্তু মার্কেট প্রাইস পরিবর্তন হয়। আর প্রথমে আমরা ফেস ভ্যালু কি বললাম, ফেস প্রাইস কিংবা ফেস ভ্যালু, ওটা কিন্তু পরিবর্তন হবে না। ওটা কোম্পানির যখন কোয়ান্টিটি অফ শেয়ার পরিবর্তন হবে তখনই একমাত্র পরিবর্তন হতে পারে, ওটা পরিবর্তন হবে না। 10 বছর, 15 বছর, 20 বছর সবসময় ফেস ভ্যালু একই রকমই থাকতে পারে। তো মার্কেট ভ্যালু পরিবর্তন হচ্ছে মার্কেটে। এই মার্কেট ভ্যালু কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা হলো আজকে আমাদের জানার বিষয়। মার্কেট ভ্যালু অর্থাৎ বাজারে কোনো জিনিসের কি প্রাইস আছে। তো এই ফ্লাকচুয়েট হওয়ার মূল কারণ আপনারা জানেন যে কোনো জিনিসের, যে কোনো জিনিসের দাম কেন ওঠে এবং কমে, বাড়ে? চাহিদা স্যার, চাহিদা কম থাকে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডস এর জন্য, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের জন্য। ডিমান্ডের জন্য। বাজারে কোনো জিনিসের চাহিদা এবং যোগান, এই দুটোর উপর নির্ভর করে যে কোনো জিনিসের দাম উঠবে কি কমবে। আপনাদের যদি উদাহরণের সাথে আমি যদি বোঝাই, সব থেকে ভালো উদাহরণ হলো করোনার সময় আপনারা সবাই মোটামুটি জ্ঞান বুদ্ধি সম্পন্নই ছিলেন। 2020 সাল খুব বেশি দিনের নয়। আপনারা বলুন তো 2020 সালের আগে সাধারণ মানুষ মাস্ক স্যানিটাইজারের নাম শুনেছিল? না স্যার। মাস্ক হ্যাঁ কারা স্যার, পরতো? শুনেছিল কিন্তু স্যার ব্যবহার করেনি। হ্যাঁ, মাস্ক কারা পরতো? সার্জিক্যাল টাইমে ডাক্তার পরতো মাস্ক, কিংবা সংক্রমিত রোগীরা পরতো। আর যারা বাইক টাইক চালাতো, ধুলো মধ্যে কাজ করতো, তারা মাস্ক পরতো। তাছাড়া কিন্তু সচরাচর মাস্ক তেমন কেউ পরতো না। স্যানিটাইজার, স্যানিটাইজার নামটা তো অনেকে উচ্চারণই করতে পারতো না সেই সময়। স্যানিটাইজার কারা ব্যবহার করতো? যারা মেডিকেল লাইনে ছিল একমাত্র তারাই কিন্তু স্যানিটাইজার ব্যবহার করতো। অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা হলে সেই বাচ্চাকে কোলে নেওয়ার জন্যে, কিংবা কিছু টিফিন যেখানে ড্রাই এরিয়া সেখানে টিফিন টিফিন খাওয়ার জন্য মোটামুটি একটু স্যানিটাইজ করে নিতাম। তার
মানে সংখ্যা একেবারে রেয়ার। কিন্তু আমরা যখন দেখলাম যে করোনা এসছে ভারতবর্ষে এবং করোনা থেকে বাঁচতে গেলে মাস্ক এবং স্যানিটাইজার অত্যন্ত জরুরি, তো তখন কিন্তু সাধারণ মানুষের কাছে মাস্ক এবং স্যানিটাইজারের ভ্যালু বেড়ে গেল, মানে ডিমান্ড বেড়ে গেল। তো মাস্ক এবং স্যানিটাইজার যে যারা বিক্রি করতো কিংবা যারা তৈরি করতো তারা তো ডিমান্ড অনুযায়ী তৈরি করতো, তাই তো? হঠাৎ যদি ভারতবর্ষের 140 কোটি মানুষের মাস্ক এবং স্যানিটাইজারের ডিমান্ড হয়, সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে তো টাইম লাগবে, লাগবে কি না? হ্যাঁ স্যার লাগবে। তো যার কাছে 10টা মাস্ক আছে, তো সে জানে যে 10টা মাস্ক বিক্রি হয়ে গেলে আমি আবার 10টা পাবো না, কারণ পাইকারি মার্কেটেও কিন্তু মাস্কের যোগান ছিল না। আমরা বাগরি মার্কেটে দেখতাম হ্যাঁ সেই সময় বাগরি মার্কেটে গিয়ে আমরা দোকানে দোকানে যে কোনো দোকানে আমরা কি দেখি যে লেখা থাকে যে এখানে অমুক অমুক। অসিত দাস, আপনার থেকে সাউন্ড আসছে, একটু মিউট আনমিউট করুন। আমরা বাগরি মার্কেট কলকাতার হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি এই যে ফেস কাজ করতে কলকাতার বাগরি মার্কেটে আমরা যখন গেলাম, তো আমরা দেখি সচরাচর দোকানের সামনে লেখা থাকে যে এখানে অমুক জিনিস পাওয়া যায় সুলভ মূল্যে, কিন্তু এতটা চাহিদা হয়ে গেছে তার কোনো সাপ্লাই নেই। প্রত্যেকটা দোকানে আমরা গিয়ে দেখি যে প্রত্যেকটা দোকানে লেখা যে এখানে মাস্ক এবং স্যানিটাইজার পাওয়া যায় না, মানে আপনার প্রশ্ন করার আগেই সে উত্তর দিয়ে দিচ্ছে যে এখানে পাওয়া যায় না। তো সেখানে মাস্ক এবং স্যানিটাইজারের যোগান না থাকার কারণে সবাই দেখছে যে আমি আজকে 10টা যদি বিক্রি করে দিই, কালকে আবার 10টা এনে বিক্রি করতে পারবো না। তো আমার এই 10টা যে 10টা আছে সেই 10টা আমি চড়া দামে বিক্রি করব। তো প্রথমে বলছে 10 টাকার মাস্ক, প্রথমে বলছে 30 টাকা। 30 টাকার পরে সেখানে দেখছে যে সবাই হুড়মুড় করে 30 টাকায় কিনতে চাইছে, বলছে তাহলে 50 টাকা, সেখানে 50 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। 100 টাকা, সেখানে 100 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। 200 টাকা, 200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। আমি দেখলাম N70 মাস্ক সেখানে 700-800 টাকায় বিক্রি হচ্ছে। স্যানিটাইজার ঠিক একই, কিন্তু আমরা কয়েকদিন পরে যখন দেখলাম যে মাস্কের দাম আস্তে 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 ধীরে ধীরে কমতে শুরু করেছে, কারণ মানুষ আর মাস্কের ব্যবহার করা কমিয়ে দিয়েছে। এবং যে পরিমাণে মানুষ মাস্ক ব্যবহার করছে, যারা মাস্ক প্রোডাকশন দিত তারা কিন্তু সেই চাহিদা অনুযায়ী মাস্ক বাজারে ছাড়তে শুরু করেছে, টাইম পেয়ে গেছে। আস্তে আস্তে আমরা দেখলাম মাস্ক এবং স্যানিটাইজারের দাম একেবারে স্বাভাবিক হয়ে গেছে। কিছুদিন পরে আমরা কি দেখছি? আমরা দেখছি যে মাস্ক এবং স্যানিটাইজার দামের থেকে আরো কম দামে বিক্রি হচ্ছে, কারণ যারা বেশি বেশি কিনে রেখেছিল তারা এখন আর মানুষের কাছে মাস্ক এবং স্যানিটাইজার বিক্রি করতে পারছে না, কারণ মানুষ আর করোনাকে ভয় পায়নি। আমরা দেখলাম যে সেকেন্ড ওয়েভে গিয়ে, অর্থাৎ দ্বিতীয় ঢেউতে, করোনার দ্বিতীয় ঢেউতে আমরা দেখলাম যে মাস্ক এবং স্যানিটাইজারের আবার চাহিদা বেড়ে গেছে, কিন্তু দাম বাড়েনি। দাম কেন বাড়েনি? মানুষের চাহিদা যেমন বেড়েছে তার যোগানও বেড়েছে, মানে যে পরিমাণে ডিমান্ড আছে সাপ্লাইও সেই পরিমাণে আছে, বরঞ্চ আরো বেশি সাপ্লাই ছিল। সেকেন্ড ওয়েভে আমরা দেখলাম যে অক্সিজেনের সিলিন্ডার এবং অক্সিজেন সিলিন্ডারের যে রেগুলেটর, যেটাকে আমরা মানুষের কে কতটা অক্সিজেন নেবে সেটাকে রেগুলেট করি, সেই রেগুলেটর এবং হলো অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে গেছে, কারণ সেকেন্ড ওয়েভে সব থেকে অক্সিজেনের প্রয়োজন হয়েছে বেশি। সেখানে 1700-1800 টাকার রেগুলেটর 10,000-12,000 টাকায় বিক্রি হচ্ছে। একটা অক্সিজেন সিলিন্ডার যার 700-800 টাকা দাম, সে 7,000-8,000, কারণ মানুষ বাঁচার জন্যে সেটাকে নিজের কাছে রাখতে চাইছে। তো এই পরিমাণে ডিমান্ড হওয়ার কারণে আমরা কিন্তু দেখলাম আস্তে আস্তে দাম বেড়ে গেছে। এখন আপনি বলুন মাস্ক স্যানিটাইজারের কি আর সেই দাম আছে? নেই। এখন আপনারা বলুন যে অক্সিজেন সিলিন্ডারের কি যে দাম বেড়েছিল সেই সময় আছে? নেই। তো একইভাবে স্টক মার্কেটেও কোনো শেয়ার
যদি হঠাৎ করে তার ডিমান্ড বেড়ে যায়, যদি তার সাপ্লাই কমে যায়, অর্থাৎ যার কাছে আছে সে বিক্রি করতে না চায়, তাহলে কিন্তু হঠাৎ সেই শেয়ারের দাম বেড়ে যাবে। এখন যেমন সবজির দাম বেড়ে গেছে। সবজির দাম বেড়ে গেছে কেন? কারণ মানুষের যে পরিমাণে সবজি হওয়ার কথা, মানে মানুষের প্রয়োজনে যে পরিমাণে সবজি হওয়ার কথা, এবার বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেই পরিমাণে সবজি মার্কেটে নেই। তো এই বৃষ্টি না হওয়ার কারণে কিছু মানুষ কৃত্রিম চাহিদাও তৈরি করেছে, যে আমার কাছে আছে কিন্তু আমি বেচবো না, বেশি টাকা হলে আমি বেচবো। তো সেই কারণে কিন্তু সবজির দাম বেড়ে গেছে, লঙ্কার দাম বেড়ে গেছে। এরকম মাঝে মাঝে কৃত্রিম ভাবে এইরকম ডিমান্ড তৈরি করা হয়, আর পরবর্তীতে ধীরে ধীরে সাপ্লাই করা হয়। কিন্তু স্টক মার্কেটের সাথে সাথে আমরা সবজি মার্কেটের সাথে সাথে যদি আরো একটা উদাহরণ আপনাদের সামনে দেই, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে সত্যি সত্যি স্টক মার্কেটে কোনো স্টকের দাম অর্থাৎ শেয়ারের দাম কিভাবে ফ্লাকচুয়েট হচ্ছে। তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ধরুন এখানে প্রসেনজিৎ মান্নার বাড়িতে ধরুন 10 কেজি করে চাল লাগে প্রত্যেক সপ্তাহে। 10 কেজি চাল লাগে প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ এটা হলো ম্যান্ডেটারি, 10 কেজি চাল লাগবেই, কারণ তার বাড়িতে সবাই ভাত খায়। এবার প্রসেনজিৎ মান্না বাজারে গিয়ে দেখে যে একজনই চালওয়ালা চাল নিয়ে বসেছে। একজনই চালওয়ালা চাল নিয়ে বসেছে, তার কাছে 50 কেজি চাল আছে। প্রত্যেক কেজি চালের দাম হলো 30 টাকা। শুনতে পাচ্ছেন তো আমার কথা? স্যার পাচ্ছি, স্যার পাচ্ছি। এবার ধরো প্রসেনজিৎ গেল মার্কেটে, মার্কেটে যখন গিয়ে দেখছে যে তার সামনে আরো 4 জন ব্যক্তি চাল নেবে বলে দাঁড়িয়ে আছে। তো আমরা যখন মার্কেটে যাই, যদি আমরা রতি মহারতি না হই, তাহলে আমরা যদি সবার শেষে যাই, তাহলে আমরা সবার শেষে নেবো নাকি? তাই তো হয় নাকি? সচরাচর বাজারে আমরা তো শেষে গেলে শেষে লাইন দিতে হবে, কেউ তো আপনাকে আগে দেবে না, দেবে কি? না স্যার। এখানে দেখা গেল একজন চাল বিক্রেতা 50 কেজি চাল নিয়ে দাঁড়িয়ে আছে, 30 টাকা প্রতি কেজি চালের দাম ফিক্সড। এখানে তার আগে 4 জন দাঁড়িয়ে আছে। আমরা যখন চাল আনতে যাই, তখন আমরা কে কত আপনার সামনে চাল নেবে বলে দাঁড়িয়ে আছে আমরা কি বুঝতে পারি? নিশ্চয়ই বুঝতে পারি না, কারণ কেউ তো ডিসক্লোজ করে তার পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকে না, আমি এত কেজি চাল নেবো। এটাই তো স্বাভাবিক মার্কেট নাকি? হ্যাঁ স্যার। ওকে। কিন্তু শেয়ার মার্কেট এরকম নয়। শেয়ার মার্কেট সাধারণ মার্কেটে যেমন আপনি সবার শেষে গেলে শেষে যাবেন, শেষে পাবেন, আর কেউ ডিসক্লোজ করে নেই। এখানে শেয়ার মার্কেটে আপনার সামনে যে কজন আছে, সেই কজন কত কিলো চাল নেবে, কত কিলো চাল নেবে তাকে ডিসক্লোজ করতে হবে। ধরো প্রথম লোক 15 কেজি নেবে, সেকেন্ড লোক 20 কেজি নেবে, তারপরের লোক 10 কেজি নেবে, তারপরের লোক হয়তো 20 কেজি নেবে। এবার বলুন তো, আপনি যখন মার্কেটে ঢুকছেন, তখন কি আর আপনি আর চাল পাবেন? না। না স্যার। না না না। এখানে প্রাইস কি, আমরা চালের দোকানে গিয়ে দেখি ফিক্সড প্রাইস, আর এতগুলো চাল আছে। কিন্তু শেয়ার মার্কেটে কোনো প্রাইস ফিক্সড নেই। এখানকার প্রাইস হলো ফ্লেক্সিবল, ওঠানামা করবে। এখানে সময়ের ব্যাপার নেই, কে আগে এসছে কে পরে এসছে। এখানে ব্যাপার হলো যে বেশি টাকা দেবে তার স্থান সবার আগে হবে। সে বেশি টাকা দেবে, সে সবার আগে নেবে। আপনি যখন যাবেন মার্কেটে, যদি দেখেন যে আপনার সামনে যারা চাল কিনবে বলে দাঁড়িয়ে আছে, 5 কেজি 15 কেজি আর 20 কেজি, 35 কেজি 45 কেজি আর 20 কেজি, 65 কেজি চালের ডিমান্ড আছে মার্কেটে, কিন্তু আছে কত কেজি? 50 কেজি। তাহলে কি আপনি আর চাল পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন না। তো আপনি তখন বললেন যে আমি 30 টাকা 10 পয়সা দিচ্ছি। আপনি সোজা এখান থেকে পিছন থেকে আপনি চলে যাবেন সবার আগে। আপনি চলে যাচ্ছেন সবার আগে। আপনি কেন?
এখন মার্কেটে চলছে 30 টাকা, আপনি বলছেন 30 টাকা 10 পয়সা দিচ্ছি। এবার ধরো সেলার যে চাল বিক্রেতা সে বললো আমি 30 টাকা 30 পয়সা না হলে বেচবো না। এবার ধরো ইনি বললেন আমি 30 টাকা 20 পয়সা দিচ্ছি, তবুও কিন্তু বিক্রি হচ্ছে না। এবার আপনি বললেন না আমার চাল নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নইলে হবে না। আপনি বললেন ঠিক আছে আমি 30 টাকা 30 পয়সা দিচ্ছি। এই যে দুজনের একটা প্রাইস ম্যাচ করলো, ম্যাচ করলো কিনা? হুম হুম যখন দুজনের প্রাইস ম্যাচ করলো, এই দুজনের কেনা বেচার হয়ে গেল একটা, তখন হয়ে গেল এটা একটা ট্রেড, এটা হয়ে গেল একটা ট্রেড। আর মার্কেট প্রাইস তখন হয়ে গেল স্যার আরেকবার বলুন, এই ট্রেডটা আরেকবার বলুন, এই দুজনের কি বললেন লাস্টের কথাটা? হ্যাঁ, লাস্টের যেটা বললেন না, এই যে দুজনের এটা 30 পয়সা 30। দুজনের দুজনের বায়ারের প্রাইস আর সেলারের প্রাইস যখন এক ম্যাচ করলো, তখন একটা ট্রেড হলো, ট্রেড। বুঝতে পেরেছি। ঠিক আছে, যখন একটা ট্রেড হলো তখন লাস্ট ট্রেড প্রাইস কত হয়ে গেল? এলটিপি লাস্ট ট্রেড প্রাইস হয়ে গেল 30 টাকা 30 পয়সা। লাস্ট ট্রেড প্রাইস কত হলো? 30 টাকা 30 পয়সা। এটাই হলো মার্কেট প্রাইস। এবার চালওয়ালা দেখছে যে আমি তো বেশি দাম বললে বেশিতেই লোকে কিনছে, সে বলছে আমি 30 টাকা 50 পয়সার নিচে বেচবো না। এবার দেখা গেল আরেকজন এসে বলছে আমি 30 টাকা 40 পয়সা, তাও কিন্তু ট্রেড হচ্ছে না। যখন আরেকজন এসে নিচ থেকে বলছে আমি 30 টাকা 40 পয়সা, কিন্তু সেলার দেখছে যে না 30 টাকা 40 পয়সার উপরে তার কেউ উঠছে না, সেও 10 পয়সা ধরো নামিয়ে দিল, সে ধরো 30 টাকা 40 পয়সায় নামিয়ে দিল। তাহলে এই দুজনের প্রাইস আবার ম্যাচ করলো বায়ার এবং সেলার, তখন আবার একটা ট্রেড হলো, তখন এলটিপি হয়ে গেল 30 টাকা 40 পয়সা, অর্থাৎ মার্কেটে আরো 10 পয়সা মার্কেট প্রাইস বেড়ে গেল। ঠিক খানিকক্ষণ পরে সবাই দেখছে যে না এইভাবে এত বেশি দামে কিনবো না, ধরো আবার কেউ এসে বলছে যে 30 টাকা 20 পয়সা, তখন সেলার দেখছে না এত টাকা তো বিক্রি হচ্ছে না, সে আবার একটু কমিয়ে দিল, সে বললো 30 টাকা 30 পয়সা। দেখা গেল বায়ার বলছে তাহলে 30 টাকা 30 পয়সায় নিয়ে যায়, আবার একটা ট্রেড হলো, এলটিপি লাস্ট ট্রেড প্রাইস হলো 30 টাকা আবার 30 পয়সা। এইভাবে কিন্তু দাম বাড়ছে। কিভাবে দাম বাড়ছে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে দাম বাড়ছে। আপনারা এবার এক কথায় বলুন তো কখন কখন শেয়ারের দাম বাড়বে, কি বুঝলেন? যখন চাহিদা বেশি হবে তখন। যখন চাহিদা বেশি হবে, আর শুধু চাহিদা বেশি হলে হবে না, আর সাপ্লাই কম হবে। সাপ্লাই কম হবে। যখন চাহিদা বেশি হবে আর সাপ্লাই কম হবে, তাই তো? হ্যাঁ, একদম স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 কিন্তু আচ্ছা। এর পরেও আমার একটা কথা আছে। আর স্যার দুজনের যখন স্যার মানে প্রাইস যখন স্যার একই হবে স্যার, এক কথায় বলতে গেলে মার্কেটে যদি বায়ার বেশি থাকে, অর্থাৎ ডিমান্ড যদি বেশি থাকে, সাপ্লাই যদি কম থাকে, অর্থাৎ সেলার যদি কম থাকে, আর আর এই কথাটা মাথার মধ্যে আনবেন, আর যদি সেলার বেশি দামে বেচতে চায়, সেলার যদি বেশি দামে বেচতে চাই। যদি সেলার যদি বলতো আমি 30 টাকার বেশি দাম নেব না, তাহলে ফটাফট এই শেয়ার গুলো 30 টাকা 30 টাকা করে এই চালগুলো বিক্রি হয়ে যেত, দাম কি বাড়তো? না না না। তাহলে লাস্ট কথাটা কি বললাম? যদি সেলার বেশি দামে বেচতে চাই। বেচতে চায়, কারণ সেলার যদি বেশি দামে না বেচে তাহলে দাম বাড়বে কি করে? বায়ার তো সবসময় কম দামে কিনতে চাইবে, একদম স্যার, একদম। তাই তো? ঠিক হ্যাঁ স্যার। একইভাবে দাম কেন কিভাবে কমছে? ধরুন এখানে অর্পণ গেছে মাছ কিনতে,
অর্পণ গেছে মাছ কিনতে, গিয়ে দেখে বাজারে 5 জন মাছওয়ালা মাছ নিয়ে বসে আছে। 5 জন মাছওয়ালা মাছ নিয়ে বসে আছে। সবার কোয়ালিটি এক, সবার মাছও এক। একজন বলছে 85 টাকা কিলো, একজন বলছে 90 টাকা কিলো, একজন বলছে 80 টাকা কিলো, একজন বলছে 95 টাকা কিলো, একজন আবার বলছে 80 টাকা কিলো। এবার অর্পণ গেছে মাছ আনতে। অর্পণ এবার কোন দিকটায় যাবে, কার কাছে যাবে মাছ আনতে? স্যার যেটা সবার থেকে সস্তা হবে সেটা। যেটা সস্তা হবে। দেখা গেল 80 টাকা যে তার কাছে যাচ্ছে। এ যখন 80 টাকার দিকে যাচ্ছে, এ বলছে আমি 75 টাকা দেব। এবার তুমি কোন দিকে যাবে? স্যার 75 টাকার ওটা। 75 টাকার জন্য। এ বলছে সারাদিন পরে একটা কাজের আসলো, আমি তাড়াতাড়ি করে বেচে বাড়ি যাবো। এ বলছে 70 টাকা। এবার তুমি কার কাছে যাবে? স্যার এবার 70 টাকার কথা। 70। এবার তুমি বলছো যে আর এত দরদাম করে লাভ নেই, মাছ কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যায়, তারপর মাছ খেয়ে অফিস যেতে হবে। তাহলে 70 টাকায় তুমি এখানে আর ওয়েট না করে 70 টাকায় কিনে নিলে মাছ, তাই তো? তাহলে লাস্ট রেট প্রাইস কত হলো? 70 স্যার। 70 টাকা। এখানে সেলারের মধ্যে কম্পিটিশন হচ্ছে, সেলারের মধ্যে কম্পিটিশন হচ্ছে। এখানে বায়ার দেখছে যে আমি যত কমে পাবো তত কমে নেব, তাই তো? হ্যাঁ স্যার। তো হ্যাঁ, এখানে সাপ্লাই বেশি, ডিমান্ড কম। তো এদিকে এসো। সেই জন্যে এখানে কোনো শেয়ারের দাম মানে মাছের দাম আস্তে আস্তে কিন্তু পড়ছে। কিন্তু যদি অর্পণ বলতো ধুৎ ওসব দরদাম করবো না, আমি 80 টাকায় কিনে নিয়ে যাব, 80 টাকায় কিনে নিয়ে যাব, তাহলে কি দাম কমতো? না স্যার। না স্যার। তো এখানে কি বল, কখন দাম কমবে? যদি সাপ্লাই বেশি থাকে, অর্থাৎ সেলার বেশি থাকে, ডিমান্ড কম থাকে, অর্থাৎ বায়ার কম থাকে। আর যদি বায়ার কম দামে কিনতে চায়, তাহলে কোনো শেয়ারের মানে জিনিসের দাম কমবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের পিছনে, এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের পিছনে 1000টা কারণ থাকতে পারে, কিন্তু দাম ওঠানামার পিছনে একটাই কারণ, এই হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এবার ডিমান্ড কেন বাড়তে পারে? ডিমান্ড কেন বাড়তে পারে? ধরো কোনো একটা কোম্পানির শেয়ার, হঠাৎ কোনো কোম্পানি গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাবো সারা ভারতবর্ষ জুড়ে। এবার তুমি বলো সিসিটিভি ক্যামেরা লাগাবে সারা ভারতবর্ষ জুড়ে, এটা গভর্নমেন্ট ডিক্লেয়ার দিল। এবার যে কোম্পানিগুলো সিসিটিভি তৈরি করে, তাদের এই ডিক্লেয়ারে প্রফিট হবে না লস হবে? স্যার প্রফিট হবে। প্রফিট হবে, কারণ তাদের সিসিটিভি ক্যামেরা সেল হবে। তো সিসিটিভি ক্যামেরা যখন সেল হবে, তখন দেখা গেল সেই সেক্টরের, সেই কোম্পানির যে সেক্টর আছে, প্রত্যেক সিসিটিভি ক্যামেরা তৈরি করে যে সমস্ত কোম্পানিগুলো, তাদের শেয়ারের ডিমান্ড বেড়ে গেছে। এবার দেখা গেল স্পেসিফিক একটা কোম্পানি ব্লকটা পেল, তো তখন কি হবে? তখন সেই কোম্পানির শেয়ার বেড়ে যাবে হঠাৎ, হ্যাঁ কি না? যদি এখন হ্যাঁ স্যার। গভর্নমেন্ট যদি বলে যে এই মুহূর্তে ভারতবর্ষের যতগুলো ব্যাংক আছে, তাদের যে রিজার্ভ ব্যাংক থেকে তো টাকা নেয়, তারপর তো সেই টাকাগুলো তো পাবলিকের কাছে ইন্টারেস্টে খাটায়, তাই তো নাকি? গভর্নমেন্ট বললো যে আরবিআই ডিক্লেয়ার করলো যে আমরা যে ইন্টারেস্ট নিচ্ছি, আমরা ওখান থেকে একটু কম ইন্টারেস্ট নেবো। এবারে যদি কম ইন্টারেস্ট নেয়, তাহলে ব্যাংকগুলো লাভ হবে, কারণ সে পাবলিকের থেকে বেশি ইন্টারেস্ট নিচ্ছে। এবার যদি সে আরবিআই কে কম ইন্টারেস্ট দিতে হয়, তাহলে সেখানে লাভ হবে, লাভ হলে তাহলে তার ডিমান্ড বাড়বে, কেন? সেই শেয়ার সবাই কিনতে চাইবে, ডিমান্ড বাড়বে।
তো এরকম প্রচুর কারণ আছে। ধরো কোনো কোম্পানির রেজাল্ট আসছে, রেজাল্টের আগে কিছু ফিনান্সিয়াল যারা জার্নালিস্ট আছে, যারা অর্থনৈতিক আহ, ভাবে যে সমস্ত মানে খবরাখবর তৈরি করে, তারা কোনো একটা কোম্পানির রেজাল্ট হওয়ার আগে প্রেডিক্ট করছে যে এই কোম্পানির এত% গ্রোথ হবে এবং এত% প্রফিট হবে। তো যখন কোনো কোম্পানির প্রফিট হবে, এইটা রেজাল্টের 2-4 দিন আগে যখন মার্কেটে চাউর হয়ে গেল, তখন সেই কোম্পানির শেয়ার অটোমেটিকলি দাম বাড়বে। কারণ যখন সেই কোম্পানির প্রফিট হবে তো তার ভ্যালু বাড়বে, ভ্যালু যখন বাড়বে তখন তার হলো ডিভিডেন্ড দেবে, ডিভিডেন্ড যখন দেবে বলবো তখন স্যার, হ্যাঁ একটা কথা বলবো। বলুন। আপনার এই কথা দেখে স্যার মানে মানে আজকে স্যার আপনার কথা থেকে ইন্সপায়ার হয়ে স্যার আমি আগেও দেখতাম স্যার জি বিজনেস বা জি আওয়াজ স্যার। তো এই যারা স্যার মানে যারা ওই জার্নালিস্ট যারা স্যার বসে আছেন, যারা বিজনেস সম্পর্কে বলছেন, স্টক সম্পর্কে বলছেন, তারা স্যার যে আগে থেকে প্রিডিক্ট করছেন। কেউ বলছে যে আম্বুজা কিনতে, কেউ বলছে জেকে টায়ার কিনতে, কেউ বলছে এগুলো কিনতে। স্যার তারা কি স্যার এই বিষয়গুলো কি স্যার মানে জার্নালিজম করে স্যার এই বিষয়গুলো স্পেসিফিক কি স্যার মানে আলোচনা করে তারপর স্যার আসে? অ্যাকচুয়ালি যারা ফিনান্সিয়াল জার্নালিস্ট, তারা শুধুমাত্র ফিনান্সিয়াল কোম্পানি মানে এইগুলোকেই ওরা খবর তৈরি করে, মানে অর্থনীতির উপরে তারা খবর তৈরি করে। তো এই নিয়ে ক্লাস আছে যেটা হলো স্যার এগুলো নিয়ে তো চর্চা করতে হয়, তারপর তো ফির জার্নালিস্ট হতে পারে না এই বিষয়ের উপর। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? বললাম যে জার্নালিস্ট যারা মানে অর্থনৈতিক জার্নালিস্ট তারা তো এইগুলো বিষয়ের উপর মানে চর্চা করতে হয়, তারা শুধু চর্চা কি, এগুলোর উপর তারা পড়ে এইগুলো থাকে? এই এই সমস্ত নিয়ে তারা পড়েছে, ঠিক আছে, তারা পড়ার পরে তারা করছে, মানে কোনো কোম্পানি অ্যানালিসিস করতে পারছে, ঠিক আছে। কোনো কোম্পানি রেজাল্ট আসার আগে তারা যে প্রেডিক্ট করছে, তারা কিছু কিছু প্যারামিটারে প্রেডিক্ট করছে যে এই কারণ। অনেক সময় তো কোম্পানিরাও বলে দেয়, স্যার এটাও তো হয় অনেক সময় যে এই কোম্পানি বলে দিলে যে আমার হয়ে এটা করুন তাতে আপনার কিছু প্রফিট আছে, হ্যাঁ, এইরকমও তো সেটা হতে পারে তাই না? সেটা ম্যানুপুলেট হয়, সেটা ম্যানুপুলেট হয়, সেটাও নিয়ে আপনাদের এই ক্লাসের মধ্যে দেখুন একটা ডে 8-10-এ আপনারা দেখুন হাউ টু ম্যানুপুলেট মার্কেট, এবং স্টক মার্কেটের কিছু ডার্ক সাইডও আছে, সেগুলো নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, সেটা আমাদের আলোচনার মধ্যে আছে, ঠিক আছে। আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা আগে একবার বুঝে নিন। তো এখানে দেখুন ডিমান্ড এবং সাপ্লাই, এর পিছনে অনেক কারণ থাকে। হঠাৎ যদি কোনো একটা দেশে যুদ্ধ তৈরি হয়, তা যুদ্ধ তৈরি হওয়ার কারণে সেই আন্তর্জাতিক যে ব্যবসাগুলো সেগুলো অনেকটা হ্যাম্পার হবে, যার ফলে আহ, দেশের অর্থনীতি খারাপ হতে পারে, আদান প্রদান মানে বাণিজ্যিকভাবে অর্থনীতি খারাপ হতে পারে। তো তখন হলো সমস্ত শেয়ারের দামই দেখা গেল পড়ে যাচ্ছে, কেউ ভয়ে ভয়ে তাদের নিজেদের স্টক সেল করে দিচ্ছে। তো ডিমান্ড সাপ্লাইয়ের পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু শেয়ার ওঠানামার পেছনে কিন্তু এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একমাত্র হাত আছে। বুঝতে পারছেন বিষয়টা? স্যার হ্যাঁ হ্যাঁ। বলুন। হ্যাঁ স্যার। বলুন। তো হ্যাঁ আমরা স্যার বোঝা যাচ্ছে। আমরা প্রথমে ফেস ভ্যালু বুঝলাম, তারপর মার্কেট ভ্যালু কিংবা মার্কেট প্রাইস বুঝলাম, এবং মার্কেট প্রাইস এবং কিভাবে ফ্লাকচুয়েট হচ্ছে, কিভাবে ওঠানামা হচ্ছে সেটাও বুঝলাম, ঠিক তো। এবার আমরা যে কোনো একটা কোম্পানির মার্কেট ভ্যালু এবং ফেস ভ্যালুটা একবার দেখে নেব। গুগলে সার্চ করবেন, যে কোনো কোম্পানির গুগলে সার্চ করবেন এসবিআই শেয়ার প্রাইস। ধরুন এসবিআই শেয়ার প্রাইস, এসবিআই শেয়ার প্রাইস কত চলছে এখন? 856 টাকা 15 পয়সা। 856 টাকা 15 পয়সা। এটা কোম্পানির কি ভ্যালু? স্যার এটা মার্কেট প্রাইস স্যার। মার্কেট ভ্যালু পার শেয়ার, তাই তো। স্যার এই কোম্পানির ফেস ভ্যালু কি আছে? এসবিআই এর ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত আছে?
সরি, যে কোনো কোম্পানির আপনি গুগলে সার্চ করবেন, ফেস ভ্যালু কত দেখতে পাচ্ছেন? দেখুন ফেস ভ্যালু কত? একটা 1 টাকা। তো ফেস ভ্যালু 1 টাকা, কোম্পানি যখন শুরু করেছিল তখন তার পার শেয়ারের ভ্যালু কত ছিল? 1 টাকা স্যার। 1 টাকা। আজকে ফেস ভ্যালু কত, ওই মার্কেট ভ্যালু কত? স্যার স্যার 836 টাকা না কত? 856 টাকা 15 পয়সা, তাই তো? হুম। ওকে, এবার আমরা আসছি যে কোনো কোম্পানির বুক ভ্যালু, কোনো কোম্পানির বুক ভ্যালু, এটা কিন্তু মারাত্মক জিনিস। বুক ভ্যালু হলো কোনো কোম্পানি শুরু হয়েছে আর আইপিও ছাড়ার পরে তার একটা প্রাইস উঠছে নামছে, সেটা হলো তার মার্কেট ভ্যালু। কিন্তু বুক ভ্যালু হলো যদি এই মুহূর্তে কোম্পানিটা দেউলিয়া হয়ে যায়, যদি কোম্পানিটা এই মুহূর্তে দেউলিয়া হয়ে যায়, তো প্রত্যেক শেয়ার হোল্ডার কত করে টাকা ফেরত পাবে। অর্থাৎ কোনো শেয়ারের, কোনো কোম্পানির শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালু হলো বুক ভ্যালু। বুক ভ্যালু কি? কোম্পানির টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস আফটার প্রফিট অ্যান্ড লস, কিন্তু টোটাল অ্যাসেট অ্যান্ড টোটাল লাইবিলিটিস বিয়োগ করলে ব্যালেন্স শিট পাওয়া যাচ্ছে, কোম্পানির ব্যালেন্স পাওয়া যাচ্ছে। এই ব্যালেন্সকে যদি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ কোম্পানি যে সময় শেয়ার তৈরি করেছিল সেই সময় যত কোয়ান্টিটি শেয়ার সে করেছিল, সেই কোয়ান্টিটি শেয়ার দিয়ে যদি আপনি ভাগ করে দেন, তাহলে কিন্তু এই ব্যালেন্সকে যদি ভাগ করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার বুক ভ্যালু পাবেন। বুক ভ্যালু কি? বুক ভ্যালু হলো কোনো কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু। অংশু মণ্ডল ডিসপ্লেতে, এটা হলো কোম্পানির বুক ভ্যালু। বুক ভ্যালু কোম্পানির কখন পরিবর্তন হয়? কোম্পানি যখন 3 মাস অর্থাৎ কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি যখন কোনো কোম্পানির রেজাল্ট আসে, তখন সেই কোম্পানির টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটিস ক্যালকুলেট করে সেই কোম্পানির ব্যালেন্স শিট পাওয়া যায়। সেই ব্যালেন্স শিটকে আপনি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবেন, সেটাই হলো বুক ভ্যালু। আর বুক ভ্যালু আপনি যদি বলতে চান, তাহলে কোম্পানি যদি ওই মুহূর্তে দেউলিয়া হয়ে যায়, তাহলে প্রত্যেকটা শেয়ার হোল্ডার কত টাকা করে তারা পার শেয়ারে ফেরত পাবে। কোম্পানি যদি লিকুইডেট হয়ে যায়, তাহলে কত টাকা পার শেয়ার হোল্ডাররা ফেরত পাবে, সেটাই হলো কোম্পানির বুক ভ্যালু। স্যার বুক ভ্যালু পরিবর্তন হয় কি? বুক ভ্যালু প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যখন রেজাল্ট আসবে তখন পরিবর্তন হবে। রেজাল্ট স্যার বুক যখন, ভ্যালুটা আরেকবার বোঝান না। বুক ভ্যালু কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু। আমার সাথে বলুন তো, বুক ভ্যালু কি? আমার সাথে বলুন। কোম্পানির অ্যাকচুয়াল কোম্পানির ভ্যালু। হলো অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ কোম্পানির শেয়ার যত টাকায় বিক্রি হতে পারে, কোম্পানির শেয়ার যত টাকায় বিক্রি হতে পারে। স্যার আমি বলবো, হ্যাঁ, কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, তখন তার যে মূলধন আছে তার থেকে তার শেয়ারের মানে লাইবিলিটিসটা বিয়োগ করে যেটা থাকবে, সেটাকে টোটাল শেয়ার দিয়ে ভাগ করলে যেটা পাবো, সেটা হলো তার বুক ভ্যালু। বুক ভ্যালু, সেটা ক্যালকুলেশনটা বুঝতে পারছেন, কিন্তু কনসেপ্টটা বুঝতে পেরেছেন কি? কনসেপ্ট স্যার বলতে যে পুরো- কোম্পানি দেউলিয়া হয়ে গেলে একজন শেয়ার হোল্ডার প্রতি শেয়ার প্রতি যে পয়সাটা আমরা ফেরত পাবো, সেটাই কি? হ্যাঁ, আপনি কোম্পানির মার্কেট প্রাইসের সাথে সাথে আপনি প্রফিট লস করছেন, কিনছেন বেচছেন, কিনছেন বেচছেন, হ্যাঁ, 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 এটা হলো কোম্পানির মার্কেট প্রাইসের উপর। একদম। কিন্তু যদি কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি ধরো
856 টাকা দিয়ে আপনি একটা শেয়ার কিনছেন SBI শেয়ার, হ্যাঁ এটা 860 টাকায় বিক্রি করলেন, 4 টাকা আপনার লাভ হলো, আপনি বেরিয়ে গেলেন শেয়ারটা দিয়ে। কিন্তু যদি আপনি থেকে যান আর কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে যে টাকাটা আপনি ফেরত পাবেন অ্যাজ এ শেয়ার হোল্ডার, হ্যাঁ সেটাই হলো কোম্পানির বুক ভ্যালু। একদম। অর্থাৎ কোম্পানির বইতে ভ্যালু কত আছে, কোম্পানির পার খাতায় ভ্যালু কত আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বাকি যারা দ্বিতীয়বার স্যার বুঝতে স্যার পেরেছি। মার্কেট ভ্যালু বুক ভ্যালু থেকে কম হয় কখনো? মার্কেট ভ্যালু বুক ভ্যালু থেকে যদি কম হয়, তাকে আমরা বলি আন্ডার ভ্যালুয়েট কোম্পানি। আন্ডার ভ্যালুয়েট কোম্পানি প্রচুর আছে। আন্ডার ভ্যালুয়েট কোম্পানি সব থেকে সেফ, অর্থাৎ সব থেকে সিকিউর। আন্ডার ভ্যালুয়েট কোম্পানিগুলো সব থেকে সিকিউর। বুক ভ্যালুটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না এবার বলুন, তারপর আপনারা হ্যাঁ স্যার। বুঝতে হ্যাঁ পারবেন। স্যার বুঝেছি বুঝে স্যার। যাচ্ছে, ওকে, বুঝে যাচ্ছে, আমি বুঝে এবার যাচ্ছে। আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনার বলে একটা ওয়েবসাইট আছে, স্ক্রিনার। ঠিক আছে, এখানে যে কোনো কোম্পানির আপনি সমস্ত ভ্যালু পাবেন। প্রথমে আপনি বলুন, যে কোনো একটা কোম্পানি আপনি সার্চ করতে বলুন। টাটা মোটরস। টাটা মোটরস, টাটা মোটরস লিমিটেড। টাটা মোটরস কোম্পানির শেয়ার কত যাচ্ছে পার শেয়ার? 1021 টাকা এটা কি ভ্যালু? মার্কেট প্রাইস। এটা মার্কেট ভ্যালু। মার্কেট প্রাইস কিংবা মার্কেট ভ্যালু পার শেয়ার। ফেস ভ্যালু কত? 2 টাকা স্যার। 2 টাকা। যদি কোম্পানি এই মুহূর্তে দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি পার শেয়ার মাত্র 255 টাকা ফেরত পাবেন। এটা হলো কোম্পানির বুক ভ্যালু। বুঝতে পারছেন? এবার আপনি কিনছেন 1021 টাকা দিয়ে, যদি আপনার কোম্পানি দেউলিয়া হয়ে যায় তাহলে ফেরত পাচ্ছেন কত? 255। 255 টাকা। 255 টাকা যেটা ফেরত পাচ্ছি, হ্যাঁ। ওটা কি 255 টাকা পার ধরুন শেয়ার পার হ্যাঁ? শেয়ার পার শেয়ারে 255 টাকা ফেরত পাচ্ছে। কারণ কোয়ান্টিটি তো অনেকগুলো কিনবো, তো পার কোয়ান্টিটি ওয়াইজ 255 রুপিস। আমি এটা যেটা বলছি সেটা হলো পার শেয়ার, পার শেয়ার। মানে যে কটা কেনা থাকবে তাতে 255 টাকা করে মাল্টিপ্লাই করবো আর কি। একদম। এখানে যদি আপনার বুক ভ্যালু 255 হচ্ছে, আর মার্কেটে আপনি কিনছেন এই মুহূর্তে যদি একটা কেনেন শেয়ার, তাহলে কি কি দিয়ে কিনতে হচ্ছে? 1021 টাকা দিয়ে। তো এটাকে বলা হচ্ছে ওভার ভ্যালুয়েট কোম্পানি। কি বলা হচ্ছে? ওভার ভ্যালুয়েট কোম্পানি। ওভার ভ্যালুয়েট কোম্পানি, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমাকে কিনতে হচ্ছে অনেক বেশি, অনেক বেশি দাম। একটা মার্কসের অ্যাকচুয়াল ভ্যালু কত? 10 টাকা। আপনি আপনি কিনছেন কত দিয়ে? আপনি কিনছেন সেটা 50 টাকা দিয়ে। 50 টাকা, তাহলে আপনার ওভার ভ্যালু হয়ে যাচ্ছে না? যেটা দাম তার থেকে বেশি দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। হ্যাঁ কি না? আপনি ভাবছেন যে কালকে ওই জিনিসটার দাম 100 টাকা হয়ে যাবে, কিন্তু হলো না। যদি দাম না হয়, দাম না বাড়ে, তাহলে দেখা গেল আপনাকে সেই 10 টাকায় বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ আপনার 50 টাকায় কিনে, ওভার ভ্যালুয়েটে কিনে আপনি আরো লস করছেন। তো একটা প্যারামিটার নয়, অনেকগুলো প্যারামিটারে আপনাকে একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। তো আজকে 3টে জিনিস আমরা শিখলাম। একটা হলো ফেস ভ্যালু। স্যার ফেস ভ্যালুটা যদি এই লাস্টে একটু বলে দেন, কারণ আমি ফেস ভ্যালু হলো কোম্পানি যখন মার্কেটে আসছে, দেখুন এই ভিডিওগুলো দেখবেন, ওখানে দেখবেন পুরো স্পষ্ট করা আছে। কোম্পানি যখন মার্কেটে আসছে, তখন তার যে ক্যাপিটাল নিয়ে মার্কেটে আসছে, তার টোটাল ক্যাপিটালকে যতগুলো শেয়ারে ভাগ করছে প্রথমেই, প্রত্যেকটা ভ্যালুই হলো ফেস ভ্যালু। প্রত্যেকটা শেয়ারের ইনিশিয়াল ভ্যালু হলো ফেস ভ্যালু। এটা পরিবর্তন হয় না। এটা পরিবর্তন হবে কখন? যদি শেয়ারের পরিবর্তন হয়, নাম্বার অফ শেয়ারের পরিবর্তন হয়, তাহলে ফেস ভ্যালু পরিবর্তন হবে।
তো কারেন্ট প্রাইসটাই হলো মার্কেট প্রাইস। বুক ভ্যালু মানে আপনি প্রত্যেক শেয়ার যদি দেউলিয়া হয়ে যায় কোম্পানি, তাহলে কত টাকা করে পাচ্ছেন সেটা হলো বুক ভ্যালু। আর ফেস ভ্যালু, যেটা কোম্পানি প্রথম যে 5 শেয়ারের ভ্যালু রেখেছিল, সেটা হলো ফেস ভ্যালু। তিনটে হ্যাঁ জিনিস। মানে স্যার যখন এই কোম্পানিটা শুরু হয়েছিল তখন তার প্রত্যেকটা শেয়ারের দাম ছিল 2 টাকা করে। 2 টাকা করে। আইপিও ছাড়ার আগে দাম ছিল 2 টাকা করে। ঠিক আছে? তো আর হাউ টু ফ্লাকচুয়েট মার্কেট, আর মার্কেট কিভাবে ফ্লাকচুয়েট হয় সেটা। তাহলে তো আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, আমি তো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, প্রশ্নের জন্যই বসে আছি, আপনি বলুন না। হ্যাঁ হ্যাঁ, যখন শেয়ারের দাম সব থেকে কম থাকছে তাহলে তখন কেনা উচিত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, যখন মানে সব থেকে শেয়ারের দাম কম থাকছে তখনই তাহলে কেনা উচিত, তাই তো? না, যখন শেয়ারের দাম কম থাকবে তখনই কিনবেন, তার সেটা কোনো বিষয় না। একটা একটা প্যারামিটারে নয়। আপনার যে শেয়ারের দাম 1000 টাকা আছে, সে 1200 টাকাও হতে পারে। আর যে 10 টাকা আছে, সে 12 টাকা হবে। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আপনার গ্রোথটা বুঝতে হবে, কে কত গ্রোথ দিচ্ছে, কার কত ভ্যালু। যেটা আপনি 1000 টাকা কিনছেন, সে 1200 হবে। আপনি একটা শেয়ার কিনলে আপনার 200 টাকা বাড়বে। আর যদি 10 টাকার শেয়ার যদি আপনি কেনেন, তাহলে অনেক কিনতে পারবেন, কিন্তু সে 2 টাকা বাড়বে। হ্যাঁ, ঠিক আছে? তো এখানে তিনটে জিনিস আমরা বুঝলাম, মার্কেট ভ্যালু, ফেস ভ্যালু এবং বুক ভ্যালু, এবং হাউ টু ফ্লাকচুয়েট মার্কেট। এবার আমরা চলে যাব আমাদের মোবাইল অ্যাপসে। মোবাইল অ্যাপসের কোথায় কি আমরা দেখতে পাবো সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর একবার মোবাইল স্ক্রিন শেয়ার করছে। যে কোম্পানি ধরুন মানে শেয়ারের দামটা অনেকটা পড়ে গেছে, তার মানে ওখানে মানে সেলার বা বায়ার বেশি হয়েছে, তাই তো? পড়ে না গেছে, সরি, সেলার বায়ার বেশি নয়, সেলার বেশি হয়ে গেছে। সেলার সবাই সেলার বেশি সবাই হবে। বিক্রি করার হিড়িকে আছে। হ্যাঁ, তো ওই কোম্পানিটা কি কেনাটা কি উচিত হবে? কারণ ওটা তো বিক্রি হয়ে গিয়ে তো অ্যামাউন্ট পড়ে যাচ্ছে, ওটা আবার উঠবে দেখুন বলে কি এরকম? দিদি ভাই, একটা প্যারামিটারে বিচার করলে হবে না। ঠিক আছে? অনেকগুলো প্যারামিটার আছে, আমি পরপর দেখাচ্ছি আপনাকে। হুম। দেখুন তো, মোবাইল স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। Okay. এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা। এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আপনার ইন্টারফেস। আপনি যদি প্রথমে আপনার অ্যাপসটা ওপেন করেন, তাহলে আপনি প্রথমে এইভাবে দেখতে পাবেন। এটা হলো হোম, একদম ফার্স্ট ইন্টারফেস। এখানে স্যার এটা অ্যাঞ্জেলার ইন্টারফেস। এটা অ্যাঞ্জেল দেখাচ্ছি আপনাদেরকে। এখানে নিচে দেখুন কয়েকটা মেনু আছে, হোম আছে, ওয়াচ লিস্ট আছে, পোর্টফোলিও আছে, অর্ডার আছে এবং অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার বিস্তারিত, আপনার প্রোফাইল, আপনার সেগমেন্ট, আপনার আপনার হলো ব্রোকারের চার্ট সবই দেখা যাবে। এক এক করে আমরা একটু দেখাই। যখন আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন, তখন এইরকম ইন্টারফেস দেখাবে। এইরকম ইন্টারফেসের মধ্যে আপনি এখানে পাবেন কি, আপনার নামের প্রথম 2 ডিজিট পাবেন, ওখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে, ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেলস, আপনার ডিপিআইডি, ডিপোজিটারি পার্টিসিপেন্ট কে আছে, ডিপোজিটারি কে আছে, সিডিএসএল এলো এখানকার ডিপোজিটারি। নিচে আসুন আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, প্যান নাম্বার, লোকেশন। এগুলো আপনি প্যান নাম্বার বাদে ফোন নাম্বার, ইমেল আইডি আর লোকেশন আপনি চেঞ্জ করতে পারেন, প্রুফ লাগবে আপনার। ব্যাংক অ্যাকাউন্ট, আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট। যে ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন একমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথেই কিন্তু আপনার লেনদেন হবে। তারপর আপনি সেগমেন্ট ম্যানেজ করতে পারেন, কোন কোন সেগমেন্টে আপনি ট্রেড করতে পারবেন সেটা আপনার এখানে দেখাবে। আপনার যে সমস্ত সেগমেন্ট অ্যাক্টিভেট নেই, আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। তারপরে আসছে আমরা নমিনি, আপনি এখান থেকে নমিনি অ্যাড করতে পারেন। নিচে আসছি আমরা এমটিএফ। এমটিএফ হলো মার্জিন ট্রেড ফ্যাসিলিটিস। এটা আপনার অ্যাক্টিভ আছে কিনা দেখতে পাবেন। অ্যাক্টিভ যদি থাকে, তাহলে আপনার কাছে যে টাকা থাকবে তার থেকে 5 গুণ টাকা আপনি বেশি শেয়ার কিনতে পারবেন। মোটামুটি নিচে আরো যে সমস্ত আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, এর ভিডিও আমি আপনাদেরকে পাঠাবো। এখানে ব্রোকারের চার্জেস আছে।
এই ব্রোকারেজ চার্জেসটা ট্রেড করার আগে দেখে নেবেন, এবং যারা ট্রেড শুরু করবেন একবার আমাদের সাথে বলবেন, স্যার আমি এই সেগমেন্টে ট্রেড করব, আমার ব্রোকারেজ চার্জ কি হলে সুবিধা হয় একবার জেনে নেবেন। নিচে আসছি আমরা মাই কেওয়াইসি কপি, আপনারা যে কোথায় সাইন করেছেন, কোন ডকুমেন্টস দিয়েছেন, পুরো ডিটেলস আপনি স্যার একটা জিনিস জিজ্ঞাসা করবো, বলুন। ব্রোকারেজ চার্জটা কিসের জন্য নেয়? ব্রোকারেজ চার্জটা, কিসের জন্য নেয়? ব্রোকারেজ চার্জ মানে আপনি কেনা বেচা যে করছেন না, এই অ্যাঞ্জেল অন হলো ব্রোকার, তো প্রত্যেকটা আপনার কেনা বেচার জন্য একটা পার্সেন্টেজ নেবে, এটাই হলো ব্রোকারেজ চার্জ। সেটা কোথা দিয়ে নেবে? মানে আমাদের থেকে যখন আমি শেয়ার কিনছি তখনই নিয়ে নেবে, তাই তো? যখন আপনি শেয়ার কিনছেন, ধরুন 100 টাকার শেয়ার কিনছেন, তার সাথে আরো 2 পয়সা যোগ হলো, 100 টাকায় 102 পয়সা, ঠিক আছে? পয়সাতে হয়, হাজারে হয়তো 20 পয়সা, লাখে হলো আপনার 20 টাকা, 10,000-এ 2 টাকা, লাখে 20 টাকা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক স্যার আছে। জিএসটি টা কত নেয় বা কিভাবে এটা যা ক্যালকুলেট করে? আপনার ব্রোকারেজ আছে, যা ব্রোকারেজ হবে তার 18% জিএসটি আছে, 18%। এটার হিসাবটা কি করে হয় স্যার? আপনার জিএসটি মানে ব্রোকারেজ যা থাকবে তার উপর জিএসটি, কেনা বেচার উপর জিএসটি নয়। একটা এক্সাম্পল দিলে ভালো হয় স্যার। ধরুন আপনি 1 লক্ষ টাকার মাল কিনেছেন, তো 1 লক্ষ টাকায় আপনার ব্রোকারেজ এসছে 20 টাকা, আচ্ছা তো 20 টাকার 18% হলো 3 টাকা 60 পয়সা, আচ্ছা তো 20 টাকা নেবে, সাথে 3 টাকা 60 পয়সা নেবে, অর্থাৎ 23 টাকা 60 পয়সা আপনার ব্রোকারেজ প্লাস জিএসটি। ওটা তো স্যার প্রতি ক্ষেত্রে সেল এবং বাই দুটো ক্ষেত্রেই তো নেবে। হ্যাঁ, সেল এবং বাই দুটো ক্ষেত্রেই নেবে। স্যার আচ্ছা স্যার ব্রোকাররা তো হেল্পও করে, হ্যাঁ, যারা ব্রোকার শুনুন। হয়, ব্রোকারের আছে, তারা তো আমাদেরকে হেল্প করবে তো, যে কোন হ্যাঁ, টাইমে অ্যাঞ্জেলন তো আপনার ব্রোকার, অ্যাঞ্জেলন। হ্যাঁ এই অ্যাপল ওয়ানই আর কি হেল্প তো করবে আমাদের, ওই জন্যই তো এই চার্জটা তাদেরকে দিতে হচ্ছে, হ্যাঁ, যে কোন হেল্প টাইমে করবে, বাই তারা করতে আপনাকে হবে কোন ট্রেডিং প্ল্যাটফর্ম দিচ্ছে, তারা আপনাকে ট্রেডিং প্ল্যাটফর্ম দিচ্ছে, আর আপনি ব্রোকার ছাড়া তো আপনি কেউ বাই সেল করতেও পারবেন না। করা যাবে না। হ্যাঁ, তো ওই উইদাউট জন্যই আমাদেরকে ব্রোকার আপনি বাই সেল করতেও পারবেন না। না না, ওই জন্যই এই চার্জটা দিতে হচ্ছে আমাদেরকে, তাই তো? হুম, ঠিক আছে। তো এখানে দেখুন প্রোফাইল আছে, এখানে পুরো ইন্টারফেসটা আমরা একদিন দেখাবো আপনাদেরকে। আজকে 8:47 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। তো নেক্সট ডে আমরা পুরো ইন্টারফেসটা কোথায় কি আছে, কিভাবে হেল্প পাবেন, সমস্ত অ্যাপস এর ইন্টারফেসটা আমরা নেক্সট দিন দেখব। বলছি স্যার, বলছি ওই ব্রোকারেজ চার্জ আর বলছি যে ওই এই জিএসটি রেকর্ডিং বাদে গুলো আর পাবো কোনো চার্জ আছে? হ্যাঁ, কোন অ্যাপসের নামটা একটু বললে ভালো হয়। এক এক করে বলুন। বলছি অ্যাপসের নামটা একটু